বিধবা মেয়েকে বিয়ে গল্পের পার্ট 5। সিরাত মনে মনে বলল, ধৈর্য ধরতে ধরতে আজকে 2 বছর, ঠিক হলে এতদিনে হতো। আসলে আমার কপালটাই খারাপ, কেন যে এই কপাল নিয়ে পৃথিবীতে আসছিলাম। সিরাত কোনো কথা না বলে মাথা নিচু করে রুমে চলে যায়। এদিকে আমার আম্মু মনে মনে বলে, সিরাত তোর কোনো চিন্তা নেই মা, যেহেতু আমি তোকে এই বাড়িতে এনেছি, সেহেতু তোর এবং তোর মেয়ের ভবিষ্যতের কথা আমি অবশ্যই চিন্তা করব। তারপর নাইরাকে নিয়ে মা বারান্দায় চলে যায়। বাসা থেকে বেরিয়ে যখন ড্রাইভ করে অফিসের দিকে যাচ্ছিলাম, তখন মনে মনে অনুশোচনা হচ্ছিল, খাবারের খোঁটা দেওয়া কি আমার ঠিক হয়েছে তাকে। সিরাতের বাবার বাড়িতে কোনো কিছুর তো অভাব নেই, হয়তো সে বাবার বাসায় থাকতে নিজের খাবারটাও বেড়ে খায়নি, অথচ আমাদের বাড়ি এসে সবার দেখাশোনা থেকে শুরু করে সব কাজ একাই সামলে নেয়। যাই হোক, অনুশোচনা হলো আমার জেদের কাছে, অনুশোচনা হেরে গেল। দেখতে দেখতে অফিসে আসলাম। যদিও বাবা মারা যাওয়ার আগে আমাদের জন্য অনেক সম্পদ রেখে গিয়েছিল, তাও আমি জব করি। অফিসে যেতেই ইরার কল রিসিভ করতেই ওই পাশ থেকে বলে উঠলো, আমার জানটা কি করে। ইরার কণ্ঠ শোনার সাথে সাথে আমার সকল ডিপ্রেশন যেন চলে গেল। আমি বললাম, এই তো আমার জানটার কথাই ভাবছিলাম। ইরা বলল, তা আমার জানটা কি ভাবছিল শুনি। আমি বললাম, তা তো বলা যাবে না। তারপর ইরা বলল, আচ্ছা শোনো, তোমার বউয়ের কি খবর। আমি এবার রেগে গিয়ে বললাম, দেখো ইরা, আরেকবার ওই শব্দটা মুখে উচ্চারণ করবা না। আমি ওকে স্ত্রী হিসাবে কখনোই স্বীকার করি না, ওকে আমার সহ্য হয় না। আমার বউ হবা শুধু তুমি। ইরা বলল, আরে আরে জান, রেগে যাচ্ছ কেন, জাস্ট মজা করলাম। আমি বললাম, সবকিছু নিয়ে মজা করলেও কখনো ওই নামটা মুখেও আনবা না। ইরা বলল, আচ্ছা আচ্ছা বাবা, বুঝেছি। আচ্ছা শোনো না, একটা ব্যাড নিউজ আসছে। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, কি খবর জান, বলো তাড়াতাড়ি। ইরা বলল, শোনো না, বাসায় নাকি আজকেও আমাকে দেখতে আসবে। আমাদের বিয়ের কথা ভেবেছো কিছু, তাড়াতাড়ি কিছু করো। তার মুখে এমন কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এই মুহূর্তে আমি কি করব? না পারছি সিরাতকে ডিভোর্স দিতে, না পারছি ইরাকে বিয়ে করতে। ইরার প্রতি প্রতিনিয়ত আমার ভালোবাসা বেড়েই যাচ্ছিল, এটা ভেবে যে একটা মানুষ তার প্রিয় মানুষটাকে কতটা ভালোবাসলে তার বিয়ে হয়ে যাওয়ার পরেও বছরের পর বছর অপেক্ষা করতে পারে। দেন আমি তাকে শান্ত কণ্ঠে বললাম, জান একটু ম্যানেজ করো এবারের মতো, খুব শীঘ্রই কোনো একটা উপায় বের করে ফেলবো। এবারের বিয়েটাও তুমি কোনো না কোনো ভাবে আগের মতো অজুহাত দিয়ে ভেঙে ফেললো। ইরা বলল, আর কত বিয়ে ভাঙবো বলো, এই নিয়ে 9 বার। বাবা মায়ের তো আমাকে নিয়ে একটা স্বপ্ন আছে। তাছাড়া প্রতিবেশীরা নাকি বলা বলি করে যে আমাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম আসছে, এজন্য বারবার আমার বিয়ে ভেঙে যায়। এভাবে আর চলতে দেওয়া যায় বলো? দেন আমি অনেক অনুরোধ করে বললাম, কলেজা শেষবারের মতো একটু ম্যানেজ করে নাও, কথা দিলাম কোনো না কোনো ভাবে উপায় বের করে ফেলবো। ইরা বলল, ঠিক আছে, দেখি কি করা যায়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ডিউটি শেষ করে আমি তোমাকে নক করব। ইরা বলল, আচ্ছা যান, বাই। ইরার সাথে কথা শেষ করে অফিসের কাজে মনোযোগ দিলাম। অফিসের কাজে মন বসছিল না, কিভাবে কি করব ভাবতে ভাবতে যেন অন্য জগতে হারিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ করে মায়ের ফোন। কি ব্যাপার, মা তো সচরাচর এই সময় ফোন দেয় না। রিসিভ করে আমি বললাম, আসসালামু আলাইকুম আম্মু। মা উত্তেজিত হয়ে সালামের উত্তর দিয়ে বলল, গাইস, তোমাদেরকে বিরক্ত করার জন্য দুঃখিত, আমার কোনো ফেসবুক পেজ নাই। তোমরা এই গল্প যে যেখান থেকে শোনো না কেন, তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে আসার আমন্ত্রণ রইল। আমার চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। মা উত্তেজিত হয়ে সালামের উত্তর দিয়ে বলল, বাবা সাজিদ, কোথায় আছিস তুই, সর্বনাশ হয়ে গেছে। মায়ের মুখে এমন কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। বাসায় তো সবকিছু ঠিকঠাকই দেখে আসলাম, হঠাৎ করে কি এমন হলো। আমি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা, বলো আমায়। মা কান্না করতে করতে বলল, তুই চলে যাওয়ার কিছুক্ষণ পরেই সিরাত কয়েকবার বমি করে এবং কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে পড়ে। অনেক চেষ্টার পরেও তার জ্ঞান ফেরাতে পারলাম না, এখন তাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। তুই তাড়াতাড়ি চলে আয় বাবা, মেয়েটার কিছু হয়ে গেলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। মায়ের মুখে এমন কথা শুনে ভিতরটা যেন কেঁপে উঠলো। তাকে সান্ত্বনা দিয়ে বললাম, শান্ত হও মা, কিছু হবে না, আমি এখনই আসছি। আমাকে উত্তেজিত অবস্থায় দেখে আবির সাহেব বলল, কি হয়েছে সাজিদ সাহেব, আপনাকে এমন অস্থির দেখাচ্ছে কেন? আমি তাড়াহুড়ো করে বললাম, আবির সাহেব এদিকটা আপনি একটু ম্যানেজ করেন, আপনার ভাবি অসুস্থ, এখনই আমাকে যেতে হবে। আমি সিনিয়র পদে থাকায় ছুটি নিয়ে তেমন সমস্যা হয়নি। আবির সাহেব বলল, ঠিক আছে, আপনি একদমই চিন্তা করবেন না, এদিকটা আমি ম্যানেজ করে নেব, আপনি সাবধানে যান। আর হ্যাঁ, অবশ্যই কোনো সাহায্য লাগলে জানাবেন। তার কাছ থেকে বিদায় নিয়ে আমি দ্রুত হসপিটালে চলে গেলাম। গিয়ে দেখি সিরাতের আব্বু আম্মু সহ সবাই আমার জন্য ওয়েট করতেছে। সবার মুখেই কান্নার ছাপ। আমাকে দেখেই নাইটা আমার কোলে এসে কান্না করতে করতে বলা শুরু করলো, বাবাই তুমি সকালে মামুনিকে বকছিলে, এজন্য লাগ করে সে আর কথা বলে না, ঘুমিয়ে আছে। নাইরার মুখে এমন কথা শুনে সিরাতের আব্বু আম্মু আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। সবার সামনে আমার মাথা যেন হেট হয়ে গেল। নাইরার কথা অস্পষ্ট থাকায় ব্যাপারটাকে গুরুত্ব দিল না, তবে নাইরার কথা শুনে আমার ভিতরটা যেন নড়া দিয়ে উঠলো। কয়েক ঘন্টা পর ডক্টর বের হতেই আমার আম্মু উত্তেজিত অবস্থায় জিজ্ঞেস করলো, ডক্টর আমার মেয়েটা এখন কেমন আছে, ওর কি হয়েছে বলুন ডক্টর। ডক্টর বলল,
দেখুন, অবস্থা খুব বেশি খারাপ নয়, তবে বহুদিন ধরে অতিরিক্ত মানসিক চাপ এবং নিজের প্রতি অযত্নের কারণে দুর্বল হয়ে সেন্সলেস হয়ে পড়েছে। তাকে একদমই মানসিক চাপে রাখা যাবে না, তাকে সবসময় হাসি খুশি রাখতে হবে। যদি অতিরিক্ত মানসিক চাপে থাকে তাহলে একটা সময় এটা বড় প্রবলেমের কারণ হতে পারে। ডক্টরের মুখে এমন কথা শুনে নিজেকে অপরাধী মনে হচ্ছিল। মনে মনে ভাবছিলাম, আমার জন্যই মেয়েটার আজকে এই অবস্থা। হয়তো সকালে অসুস্থ ছিল, এজন্য উঠতে পারেনি, এজন্য সময় মতো চা আনতে পারেনি, আর আমি কিছু না জেনে না বুঝে তার সাথে বাজে ব্যবহার করলাম। আমার খুব অনুশোচনা হচ্ছিল যে সে এত কষ্ট করে আমাদের জন্য, এমনকি নিজের অসুস্থতার কথাও গোপন রাখে, আর আমি কি না তার সাথে খারাপ ব্যবহার করি। পরক্ষণে আবার মনে মনে ভাবি, কিন্তু এখানে আমার তো কোনো দোষ নেই। আমি তো তাকে মন থেকে কখনোই চাইনি, বিয়েও করতে চাইনি। আমাকে জোর করে বিয়ে দিয়েছে। জোর করে বিয়ে দিলে এমন হওয়াটাই তো স্বাভাবিক। সিরাতের আম্মু বলে উঠলো, ও কি নিয়ে এত চিন্তায় থাকে বেআইন? আমার আম্মু কথা লুকিয়ে বলল, সেটাই তো বুঝি না, সবসময় তো হাসি খুশি থাকে, হয়তো পুরনো শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি। যাই হোক, কয়েক ঘন্টা পর তাকে নিয়ে বাসায় আসলাম। সিরাতের আম্মু এসেছে। সিরাতের জ্ঞান ফেরার পর সে একদম চুপচাপ, কেউ কিছু জিজ্ঞেস করলেও কথা বলে না, এজন্য কেউ তাকে জোর করে কিছু জিজ্ঞেসও করে না। আমি দোটানার মধ্যে পড়ে গেলাম। রাতে খাওয়া দাওয়া শেষে আমি আমার রুমে চলে গেলাম ঘুমোতে। আমরা যে আলাদা রুমে ঘুমাই সেটা সিরাতের মা বুঝতে পারেনি। মনে মনে হয়তো ভাবছে যে সে এসেছে এজন্য আমি অন্য রুমে ঘুমোচ্ছি। রুমে এসে বিছানায় শুতেই ইরার মেসেজ, গুড নিউজ আছে জান। বুঝলাম বিয়েটা এবারও কোনোভাবে ভেঙেছে। খুশি হব না কি করব বুঝতেছিলাম না। এমন দোটানার জীবন নিয়ে মরে যেতে ইচ্ছে করছিল। যাই হোক, তাকে বললাম, কি গুড নিউজ জান? এরা বলল, আজকেও বলছি ছেলে পছন্দ হয়নি। অবশ্য ছেলেকে আমার আব্বুরও পছন্দ হয়নি, এজন্য বিয়েটা ভাঙাটা এবার সহজ হয়েছে। তবে এভাবে প্রতিবার ভাঙা যাবে না, তুমি কিছু একটা ম্যানেজ করো। আমি বললাম, ঠিক আছে, আমি দ্রুত কোনো একটা উপায় বের করে ফেলবো। তার সাথে কিছুক্ষণ কথা বলে তার থেকে বিদায় নিয়ে ঘুমানোর ট্রাই করলাম। কোনোভাবেই দু চোখের পাতা এক করতে পারছি না। ওদিকে সিরাতের জন্য টেনশন হচ্ছিল এবং অনুশোচনাও হচ্ছিল নিজের প্রতি। এপাশ ওপাশ করতে করতে শেষ রাতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। সকালে উঠে দেখি টেবিলে চা রাখা। মনে মনে ভাবলাম, কি ব্যাপার, সিরাত তো অসুস্থ, তাহলে চা রাখলো কে? হঠাৎ করে চোখে পড়লো পাশে একটা চিরকুট রাখা আছে। চিরকুট দেখে আর বুঝতে বাকি রইলো না যে এটা সিরাতি হবে। চিরকুটে লেখা ছিল, গাইস, প্রথমেই আমি দুঃখ প্রকাশ করি এজন্য যে আমি বারবার বলি যে পরবর্তী পার্ট বড় আসবে, কিন্তু বড় দিতে পারি না। অ্যাকচুয়ালি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করি বড় পার্ট আনার জন্য, কিন্তু আমি বিভিন্ন কারণে পেরে উঠি না। সো তোমাদের রাগ করাটাই স্বাভাবিক। যাই হোক, আজকে আর প্রমিস করব না, তবে আমি সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব পরবর্তী পার্টগুলো অনেক বড় আনার। সো তোমরা পাশে থাকো, আর যদি পারো এই ভিডিওতে 500 কমেন্ট অ্যান্ড 1000 লাইক কমপ্লিট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর গাইজ, আল্লাহ হাফেজ।